শেঠ ধনরাজ আর তার বউয়ের সবথেকে বড় মেয়ে জানকী ৪ বছরের, দ্বিতীয় মেয়ে সোনিয়া ৩ বছরের আর তৃতীয় মেয়ে মনীষা ২ বছরের। সেঠানি আবারও গর্ভবতী ছিলেন, আর এইবার সে তার যমজ ২ মেয়ে নেহা আর স্নেহাকে জন্ম দিয়েছে। আর কিছুদিন কাটার পর শেঠ তার কুলপণ্ডিতকে বাড়িতে ডাকে মেয়েদের ভাগ্য গণনা করার জন্য। আর পণ্ডিত বলেন, রাম 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 রাম, এ কি, এ কিরকম ব্যাপার? আমার জীবনে আমি তো এরকম কোনোদিনও দেখিনি। এ কি হলো? কি হলো ঠাকুরমশাই, সব ঠিক আছে তো? না না গিন্নিমা, কিছুই যে ঠিক না। আপনার ৫ মেয়ের ভাগ্য যে একসাথেই জুড়ে আছে। এর মানে কি? আমি যে কিছুই বুঝতে পারলাম না। এর মানে হলো, যদি আপনার ৫ মেয়ের বিয়ে একই ছেলের সাথে না হয়, তাহলে আপনার ৫ মেয়েই মারা যাবে। তাই এই ৫ মেয়ের একই স্বামী হবে। এরপর শেঠ আর সেঠানি অবাক হয়ে যায়। এভাবেই কিছু বছর কাটার পর ৫ বোন বড় হয়ে যায়, আর তাদের ৫ জনকে দেখে মনে হতো যেন ৫ শরীর এক আত্মা। কিন্তু এদিকে জানকী আর মনীষ একে অপরকে খুবই পছন্দ করতে লাগলো। আচ্ছা, তুমি সেই ছেলে যে জানকীকে ভালোবাসো আর ওকে বিয়ে করতে চাও। ঠিক আছে, কিন্তু আমার মেয়েকে বিয়ে করতে গেলে একটা শর্ত যে তোমায় মানতেই হবে। আর যদি তুমি এই শর্তে রাজি থাকো, তাহলেই তুমি জানকীকে বিয়ে করতে পারবে, নয়তো নয়। হ্যাঁ বলুন, কি শর্ত? জানকীকে আমি আমার জীবনসঙ্গিনী বানানোর জন্য আপনার সব শর্তে আমি রাজি। ঠিক আছে, তবে তোমায় আমার ৫ মেয়েকে একসাথে বিয়ে করতে হবে। বলো, তুমি রাজি? এ আপনি কি বলছেন শেঠজি? আমাকে জানকীর সাথে সাথে ওর বাকি বোনেদেরও বিয়ে করতে হবে? এ কেমন শর্ত? এর পেছনে একটা কারণ আছে, যা আমি তোমাদের কাউকে বলতে পারবো না। শুধু আমি এটাই বলবো যে আমি আমার সব মেয়েদের খুব ভালোবাসি। আমি ওদের কাউকেই হারাতে পারবো না। তাই তুমি ওদের সবাইকে যদি বিয়ে করতে চাও তাহলে ঠিক আছে, আর নয়তো জানকীকে ভুলে যাও। এই আমার শেষ কথা। আমায় ক্ষমা করবেন শেঠজি, কিন্তু আপনার এই শর্তে আমি রাজি হতে পারলাম না। জানকী, আমি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমার এত সাহস নেই যে আমি তোমার সব বোনদের আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব। আমায় ভুলে যেও জানকী। এরপর বেশ কিছুদিন কেটে গেলে জানকী আর মনীষ একে অপরকে ভুলতে চাইলেও ভুলতে পারছিল না। আর কতদিন ওর কথা মনে করে কাঁদবে দিদি? হ্যাঁ দিদি, এত ভালোবাসা যখন পালিয়ে যাও ওর সঙ্গে। হ্যাঁ দিদি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। এরপর একদিন বাকি ৪ বোনের সাহায্যে জানকী মনীষের সঙ্গে বাইকে করে পালিয়ে যায়। চলো মনীষ, আমরা তাড়াতাড়ি গিয়ে বিয়ে করে নিই, যাতে বাবা আমাদের আর কোনোদিন আলাদা করতে না পারে। ঘাবড়িও না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি জানকী। এরপর মন্দিরে গিয়ে তারা দুজন বিয়ে করে নেয়। কিন্তু এদিকে জানকীর পালানোর খবর শেঠ পেয়ে যায়। বিয়ে করে জানকী মনীষের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসে। কিন্তু শ্বশুরবাড়িতে পৌঁছানোর পরেই জানকীর হঠাৎই শরীর খারাপ হয়। মনীষ তাকে হসপিটালে নিয়ে যায়, আর এই খবরটা শেঠ পাওয়ার পরে সেও হসপিটালে পৌঁছায়। এই সব তোমার কারণে হয়েছে। না তুমি আমার এক মেয়েকে বিয়ে করতে, না আজকে ওর প্রাণ সংশয় হতো। মানে? মানে এই যে, আমার সব মেয়ের কুষ্টিতে লেখা আছে, যদি ওদের বিয়ে একজনের সাথে না হয় তাহলে ওরা সব মারা যাবে। আর আজকে তোমার কারণে আমার মেয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। এখন আমি আমার সব মেয়েদের একে একে হারিয়ে ফেলব। না, আমি আমার জানকীর কিছু হতে দেব না। ওকে বাঁচিয়ে রাখার জন্য আমি ৪টে কেন, আমি ১০০০টা বিয়ে করতেও রাজি। এরপর মনীষ জানকীর বাকি ৪ বোনের সঙ্গে বিয়ে করে নিলে জানকী সুস্থ হয়ে ওঠে। আর কিছুদিন পর জানকী শ্বশুরবাড়ি ফিরে এলে ৫ বোন খুশি খুশি বরের সঙ্গে একই বাড়িতে থাকতে লাগল। সকাল ৬টার সময় রিয়া তার স্বামীকে ডেকে জাগানোর চেষ্টা করছিল। আরে কি হয়েছে? আজকে তো রবিবার, আজকে তো একটু শান্তিতে ঘুমাতে দাও। আরে ঘুমিয়ে রয়েছো কেন? তাড়াতাড়ি ওঠো, এখন সবাই ঘুমিয়ে রয়েছে। সবাই ওঠার আগে কাজটা সেরে আসি। আরে কি করতে যাব? তোমার যা করার একা গিয়ে করো, আমায় একটু ঘুমোতে দাও। টাইম ওয়েস্ট করো না, তাড়াতাড়ি চলো, নইলে যে সারা দিন লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। আরে জোর করছো কেন? যখন আমার আসছে না আমি গিয়ে কি করব? তোমার যা করার একা গিয়ে করো। আর এর ভরসায় থাকলে তো আমাকে সারা দিন পেট আঁকড়ে ঘরে বসে থাকতে হবে। এরপর রিয়া যখনই পেট আঁকড়ে ঘর থেকে বেরিয়ে বাথরুমের দিকে গেল, তখন দেখল যে ওর ২ বড় জা আর এক ছোট জা আগে থেকেই বাথরুমের দরজা আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। আরে আবার লেট হয়ে গেলাম, মনে হচ্ছে আরো আগে উঠলে ভালো হতো। রিয়াকে দেখে ওর ছোট জা বলল, এসো দিদি, তাড়াতাড়ি লাইনে দাঁড়াও। যদি তোমরা সবাই বাইরে থাকো তাহলে ভেতরে কে আছে? আর কে থাকবে, মা ছাড়া? এই বলে মিতা জোরে জোরে দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলো, আরে মা, আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? তাড়াতাড়ি বাইরে আসুন, সবাই যে লাইনে দাঁড়িয়ে রয়েছে। মিতা এইসবই বলছিল, ঠিক তখনই ওদের শাশুড়িমা সীমা টয়লেট থেকে বাইরে বেরিয়ে এলো। আর এই দেখে সঙ্গে সঙ্গেই রিয়া লাইন ঠেলে
পেট আঁকড়ে বাথরুমে ঢুকে পড়ল আর ঢুকেই চট করে দরজাটা বন্ধ করে দিল। ওর এই কাণ্ড দেখে বাকিরা অবাক হয়ে গেল। তখনই বড় বউ রাখি জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে বলল, আরে ওই রিয়া, তাড়াতাড়ি বেরো বলছি। আমার তো নাম্বার ছিল, তুই মাঝখান থেকে ঢুকলি কেন? বেরাও, তাড়াতাড়ি বেরাও। আরে কেন এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছিস? দরজাটা কি ভেঙে ফেলবি নাকি? আর ও যখন ভেতরে ঢুকেছে তখন তো ভালো করে পেট পরিষ্কার করেই বেরোবে। আর আমি যখন ভেতরে ছিলাম তখন কেন অত জোরে জোরে দরজা পেটাচ্ছিলিস রে? আর জানিস না আমার পায়খানা কষা? যদি তোমার কষা পায়খানা থাকে তাহলে সকালবেলা তাড়াতাড়ি উঠে সেরে নেবে। তোমার কষা পায়খানার চক্করে তো আমাদের পায়খানা বেরিয়ে যাচ্ছে। এইসব কথা বাদ দাও না মা, এইটা বলো যে আর কতদিন আমরা এইভাবে টয়লেট করব? সারা জীবন এইভাবেই যেতে হবে। মানে? তোমাদের ভাগ্যে তো তাও একটা টয়লেট জুটেছে, আর আমরা তো গ্রামে খোলা জায়গায় শৌচকর্ম করতাম। আর খোলা জায়গায় শৌচকর্মের কি মজা রে! আহা! এই বলেই সীমা চুপ করে গেল। কিন্তু মা, আপনার যখন এতগুলো ছেলের বউ, তাহলে তো আপনার আর একটা টয়লেট বানানো উচিত। এ আবার এসেছে দুটো টয়লেটের কথা বোঝাতে। এটা কি তোর বাপের ঘর নাকি রে? যত সব। কিন্তু মা, আমাদের বাড়িতে যে টয়লেটের লাইন হয় না, সেটা কোনো বাড়িতে হয় না, বস্তির সুলভ শৌচালয় হয়। শুধু তফাৎ এটাই যে লাইনে বালতি আর মগ নিয়ে দাঁড়াতে হয় না। মিতা এইসবই বলছিল, ঠিক তখনই বড় বউ রাখি জোরে একটি দুর্গন্ধযুক্ত পাত দিল। এই দেখে ওখানে থাকা সবাই নিজেদের নাকে হাত দিল। আর সীমা বলল, রাতের বেলা কি গরু পচা খেয়েছে রে? কি গন্ধ বেরোচ্ছে রে! মরে যাই, নাকটা আমার গঙ্গা জল দিয়ে ধুতেই হবে। মা, যেই বাড়িতে 4 বউয়ের জন্য একটাই টয়লেট, সেখানে তো এইসব হবেই। এই বলে রাখি আবার দরজায় ধাক্কা দিয়ে বলল, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় মা, নইলে এখানেই যে সব শেষ হয়ে যাবে। এই বলে রাখি আবার জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। সীমার পরিবার যৌথ ছিল, যেখানে তার 4 ছেলে আর 4 বৌমা ছিল। আর ওদের সবার জন্য কেবলমাত্র একটিই টয়লেট ছিল, আর সবাই ওটাই ব্যবহার করত। এমনিতে তো তাদের বাড়িতে 2টো টয়লেটই ছিল, কিন্তু অপর টয়লেটটির কমোডটি ভাঙা ছিল আর ফ্লাশটাও খারাপ ছিল, তাই কেউ সেটি ব্যবহার করত না। আর এই কারণে বেচারি বৌমাদের অর্ধেক দিনই টয়লেটে লাইন দিয়ে কেটে যেত। আর তার উপরে যদি কোনো অতিথি আসে তাহলে তো হয়েই গেল। এমনই একদিন ওদের দরজায় কেউ বেল বাজালো, আর রিয়া দরজা খুলল। রেশমি ম্যাডামের একটা পার্সেল আছে। দাঁড়াও, আমি এক্ষুনি ওকে ডাকছি। রেশমি, ওই রেশমি, দেখ তোর পার্সেল এসেছে। আসছে দিদি। এই নিন। পার্সেলটা দিয়েই কুরিয়ারের ছেলেটি চলে যাচ্ছিল, কিন্তু হঠাৎই সে দাঁড়িয়ে বলল, কিছু মনে না করলে আমি কি আপনাদের টয়লেটটা ইউজ করতে পারি? কিন্তু কেন? কেন মানে, এ তো প্রকৃতির ডাক, যখন খুশি আসতে পারে। আর এখন আমার যাওয়াটা খুব দরকারি। দিদি, এখন টয়লেটে কেউ থাকবে না তো? আমি কি জানি বলতো? যদি ওর জোরে পেয়ে থাকে তাহলে ওকে ভেতরে নিয়ে যা। এরপর রেশমি ওই ছেলেটিকে টয়লেটের দিকে নিয়ে গেল, কিন্তু ছেলেটি দরজাটি খোলার চেষ্টা করলে দেখল যে তা ভেতর থেকে বন্ধ আছে। আর কেউ বলছে, এখন আবার কে এলো? এইবার তো একটু শান্তিতে বসতে দে। সকালবেলা তো যেতেই দেয় না, এখন দিনের বেলায় বিরক্ত করছে। এখন প্রোগ্রাম না শেষ হলে বাইরে আসবো না। আরে দিদি, আসতে বলো। কেউ যদি ভুল করেও শুনে নেয় তখন কি হবে? শুনলে অন্যদের শুনতে দে, কমপক্ষে কয়েকজন তো জানুক যে কি শয়তান শাশুড়ি আমাদের, যে 4 বউয়ের জন্য শুধু একটাই টয়লেট বানিয়েছে। এরপর রেশমি ওই ছেলেটিকে বলল, ক্ষমা করবেন, আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। নো প্রবলেম, আমার ওনার মতো অতটাও ইমার্জেন্সি নেই। এই বলে ওই ছেলেটি ক্রস লেগ করে দাঁড়িয়ে পড়ল। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন মিতা বাইরে বেরিয়ে এলো না, তখন ছেলেটি সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে লাগলো। আর এই দেখে পেছন থেকে রেশমি বলল, আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনার কাজটা সেরেই যান। না না, কাজ নেই আমার এই বাড়িতে টয়লেট করে। এইভাবে দাঁড়িয়ে থাকলে যে আমি এখানেই করে ফেলবো। এর থেকে তো ভালো হবে আমি বাসস্ট্যান্ডে সুলভ শৌচালয়ে চলে যাব। ওহ! এই বলে ওই ছেলেটি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে গেল, আর রেশমি মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিছু মাস এইভাবেই কেটে গেল, কিন্তু ওদের টয়লেটের সমস্যাটা মিটল না। একদিন যখন সীমা বাড়িতে ছিল না, সেই সময় 4 বৌমা মিলে এই সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করতে লাগল। হে ভগবান, কি দিন পড়ল! এখন শাশুড়িমার নিন্দা ছেড়ে টয়লেটের চর্চা করতে হচ্ছে। সব কিছুর জন্য শাশুড়িমা দায়ী। এসব ছেড়ে এখন এটা বলো যে শাশুড়িমাকে কি করে দ্বিতীয় টয়লেটটা সারানোর কথা বলবো। এইভাবে তো মানার পাত্রী উনি নন। এমন একটা উপায় ভাবতে হবে যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এখন আমার মাথায় একটা আইডিয়া এসেছে।
যদি আমাদের মধ্যেই কাউকে পেট খারাপ করানো যায়, যাতে সারাদিনই ওর টয়লেটেই দিন কাটে, তারপর যখন শাশুড়িমাই টয়লেট ইউজ করতে পারবেন না, তখন উনি বুঝবেন দ্বিতীয় টয়লেটের গুরুত্ব। ওসব তো ঠিক আছে, কিন্তু কার পেট খারাপ হবে? তোরই হোক না, আমি না হয় ওষুধ এনে দিচ্ছি। বাবা, এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, খেয়ে দেওয়ার কাজ নেই, যত্ত সব। টয়লেটে জায়গা না পেলে যে আমার ওখানেই হয়ে যাবে। বরং এমনটা করো, যেহেতু তোমার আইডিয়া, তাই তোমারই পেট খারাপ হোক। না বাবা না। উফ, আমাদের কেন পেট খারাপ হবে? যার জন্য এই সব সমস্যা হচ্ছে তার পেট খারাপ হওয়া দরকার। আর এখন তো উনি শাশুড়িমা হওয়ার সুবাদে সবার আগে টয়লেটে চলে যান। এটাই ভালো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আর ওই সন্ধেবেলায় ওদের প্ল্যান অনুযায়ী ওরা ওদের শাশুড়িমার খাবারে পেট খারাপ হওয়ার ওষুধ মিশিয়ে দিল। আর কিছুক্ষণের মধ্যেই সীমার পেট খারাপ হওয়া শুরু হয়ে গেল, আর সে দৌড়ে বাথরুমের দিকে যেতে লাগলো। আর ঠিক তখনই রেশমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। এই দেখে সীমা দরজায় ধাক্কা দিয়ে বলল, ও পড়ার মুখী, তুই সারাদিনে আর সময় পেলি না? যেই না আমি ঢুকতে যাবো অমনি সঙ্গে সঙ্গে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর রেশমি বাইরে বেরিয়ে এলো। তখনই সীমা দৌড়ে বাথরুমে গেল আর ঘাম মুছতে মুছতে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো। আর তারপর নিজের ঘরে আসতেই আবার তার পেট গুড়গুড় করতে লাগলো, আর সে আবার টয়লেটের দিকে যেতে লাগলো। তখনই মিতা টয়লেটে যেতে লাগলে সীমা তাকে আটকে বলল, ওরে আয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি যে আর চেপে রাখতে পারছি না, পড়ে গেলে তোকেই পরিষ্কার করতে হবে। আমারও খুব জোরে পেয়ে গেছে মা, তুমি একটু দাঁড়াও, আমি এই যাচ্ছি আর এই আসছি। এই বলে সে টয়লেটে চলে গেল। আরে তাড়াতাড়ি আয় রে মা, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যে রাখিও সেখানে এসে সীমাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে মা, আপনার পেট খারাপ নাকি? রে, তাই তো মনে হচ্ছে রে, পেটের মধ্যে তখন থেকে গুড়গুড় গুড়গুড় করে কামড়াচ্ছে রে। কিন্তু এই পোড়ার মুখী যে কখন থেকে টয়লেট আটকে বসে রয়েছে রে। এখন বুঝতে পারলেন তো মা, যে দ্বিতীয় টয়লেট থাকলে আপনার এমন সমস্যা হতো না? তাই তো বলি যে বড় ফ্যামিলিতে দুটো টয়লেট থাকা দরকার। বাড়িতে ঘর কম থাকুক, কিন্তু 2-3টে টয়লেট থাকা চাই। হ্যাঁ বৌমা, তুমি একদম ঠিক কথা বলেছ। কাল যদি আমার মতো কারো পেট খারাপ হয়, তবে তো তারও এমন দশা হবে। এবার আমি সব বুঝেছি, কালই আমি দ্বিতীয় টয়লেটটা সারাই করাবো। এই বলে সীমা সেখান থেকে চলে গেল। তখনই চার বৌমা খুশিতে হাততালি দিয়ে বলল, আমাদের মিশন কমপ্লিট। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।